হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আমার নাম ঝুমা। আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের ভারতীয় দর্শনের অন্তর্গত যে বৌদ্ধ দর্শন অধ্যায়টি রয়েছে সেখান থেকে যে সকল এমসিকিউ এবং এসিকিউগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা সাজেশন দেব। ক্লাসটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত করবে। এই অধ্যায় থেকে তোমার আর কোনো ধরনের কোনো সংশয় কিন্তু থাকবে না। প্রশ্ন, উত্তর এবং তার সাথে তার ব্যাখ্যাও তোমরা পেয়ে যাবে। তো শুরু করি। প্রথম প্রশ্ন, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা কয়টি? উত্তর হবে 4টি। বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্যের কথা আমরা পেয়ে থাকি। এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে গৌতম বুদ্ধ তার দীর্ঘ তপস্যালব্ধ জীবনে যে সত্য উপলব্ধি করেছিলেন তা আর্য সত্য চতুষ্টয় নামে পরিচিত। তাহলে বুঝতেই পারছো যে আর্য সত্যের সংখ্যা হচ্ছে 4টি। চতুষ্টয়, দেখবে আর্য সত্যের সাথে চতুষ্টয় কথাটা সবসময় একসাথে বলা হয়। আর্য সত্য চতুষ্টয় মানে আর্য সত্য 4টি। সেগুলো কি কি? দুঃখ অর্থাৎ দুঃখ আছে, জগৎ দুঃখময়। দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখের কারণ আছে। দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখের নিবৃত্তি সম্ভব। আর দুঃখ নিরোধ মার্গ, এখানে দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া সম্ভব সেই মার্গের বা উপায়ের কথা বলা হয়েছে। ঠিক আছে। ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে কোন দর্শনে? দেখো 4টে অপশন রয়েছে। উত্তর হবে বৌদ্ধ দর্শনে। ক্ষণিকত্ববাদ এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের একটা অন্যতম প্রধান মতবাদ। এখানে বলা হয় যে জাগতিক বস্তুগুলো মানে আমাদের এই যে জগৎ, এই জগতে যত সমস্ত বস্তু রয়েছে সে সবগুলোই কেমন? সবগুলোই হচ্ছে অনিত্য আর ক্ষণিক, মানে প্রত্যেক ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। আর অনিত্য মানে কি? অনিত্য মানে হচ্ছে যে এর উৎপত্তি আছে আবার বিনাশও আছে। একটা সময় এগুলোর উৎপত্তি হয় বা জন্ম হয়, আবার একটা সময়ে গিয়ে এটার বিনাশ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে। বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমানলব্ধ। এটি কাদের মত? উত্তর হবে সৌতান্ত্রিক। দেখো, বৌদ্ধদের 4টি উপসম্প্রদায় আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মাধ্যমিক, যোগাচার, বৈভাষিক এবং সৌতান্ত্রিক। তাহলে বুঝতেই পারছো যে সৌতান্ত্রিক হচ্ছে বৌদ্ধদের 4টি উপসম্প্রদায়ের মধ্যে অন্যতম একটি সম্প্রদায়। সৌতান্ত্রিকদের মতে বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমানলব্ধ। অর্থাৎ বাহ্য বস্তুগুলোকে আমরা প্রত্যক্ষের দ্বারা জানতে পারি না, অনুমানের দ্বারা জানতে পারি। সেই জন্য দেখবে এদের মতবাদটাকে বলা হয় বাহ্যানুমেয়বাদী। কি বলা হয়? বাহ্যানুমেয়বাদী। ঠিক আছে। ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী কোন দর্শন সম্প্রদায়? দেখো 4টি অপশন রয়েছে। উত্তর হবে যোগাচার। যোগাচার সম্প্রদায়কে বিজ্ঞানবাদী বলা হয়। একটু আগে বৌদ্ধদের যে 4টে উপসম্প্রদায়ের কথা আমরা পেলাম, সেই 4টে উপসম্প্রদায়েরই কিন্তু একটা নির্দিষ্ট মতবাদ আছে, আর সেই অনুযায়ী তাদের একটা করে নামকরণও হয়ে থাকে। তো সেই অনুযায়ী যোগাচারদের কি বলা হয়? বিজ্ঞানবাদী বলা হয়। ঠিক একইভাবে তোমরা আবার পরে পাবে দেখবে যে মাধ্যমিকদের শূন্যবাদী বলা হয়। আমরা যেমন দেখলাম যে সৌতান্ত্রিকদের বাহ্যানুমেয়বাদী বলা হয়, ঠিক তেমনই যারা বৈভাষিক রয়েছেন তাদের বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। ঠিক আছে। নেক্সট, দুঃখের কারণ আছে মতটি কোন দার্শনিকদের? উত্তর হবে বৌদ্ধ দার্শনিকদের। কেন? কারণ গৌতম বুদ্ধের যে আর্য সত্য চতুষ্টয়, সেখানে যে দ্বিতীয় আর্য সত্যটা ছিল সেটা কি ছিল? দুঃখ সমুদয় মানে দুঃখের কারণ আছে। ঠিক আছে। সৌতান্ত্রিক মতবাদ হলো, সৌতান্ত্রিকদের কি বলা হয়? দেখো 4টি অপশন রয়েছে। বাহ্য প্রত্যক্ষবাদ, বাহ্য অনুমেয়বাদ, ভাববাদ, মায়াবাদ। একটু আগেই আমরা এই প্রশ্নটা কিন্তু করলাম, কিন্তু সেখানে প্রশ্নটা অন্যরকমভাবে দেওয়া ছিল। দেখো উত্তর হবে বাহ্য অনুমেয়বাদ বা বাহ্যানুমেয়বাদী সৌতান্ত্রিকদের বলা হয়। ঠিক আছে। ক্ষণিকত্বই সৎ এই লক্ষণটি দিয়েছে কোন দর্শন? উত্তর হবে বৌদ্ধ দর্শন। প্রথম দিকে একটা প্রশ্ন করতে গিয়ে আমি তোমাদের বললাম যে বৌদ্ধ দর্শনে যে প্রধান প্রধান থিওরিগুলো রয়েছে, তত্ত্বগুলো রয়েছে, ক্ষণিকত্ববাদ তাদের মধ্যে
অন্যতম একটা। আর গৌতম বুদ্ধ বলেছেন যে ক্ষণিকত্বই সৎ, মানে প্রত্যেকটা বস্তু যে প্রত্যেক ক্ষণে পরিবর্তিত হচ্ছে এটাই সৎ। ঠিক আছে, এই জন্য এদের সতের একটা খুব ভালো লক্ষণও আছে, তোমরা সেটা এসে কিউতে পাবে। বৌদ্ধদের কার্যকারণ তত্ত্ব কী নামে পরিচিত? দেখো 4টে অপশন রয়েছে, তার মধ্য থেকে উত্তর হবে প্রতীত্ব সমুৎপাদবাদ। মনে রাখবে বৌদ্ধদের যে কার্যকারণ তত্ত্ব সেটা প্রতীত্ব সমুৎপাদবাদ নামে পরিচিত। এখানে বলা হয় যে জগতে প্রত্যেকটা বস্তুই কোনো না কোনো কারণ নির্ভর, মানে কোনো কিছু যদি উৎপত্তি হয়েছে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া কিন্তু কার্যের উৎপত্তি হতে পারে না। এটাই হচ্ছে এই প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটার মূল বক্তব্য। প্রতীত্ব সমুৎপাদবাদ শব্দটি বোঝায় কোন নিয়মকে? কার্যকারণ নিয়মকে। প্রতীত্ব সমুৎপাদবাদ শব্দটি কার্যকারণ নিয়মকে বোঝায়। আগের প্রশ্নটাতেই বললাম যে প্রতীত্ব সমুৎপাদবাদ এই থিওরিটার মূল বক্তব্য হচ্ছে যে কোনো কিছুকে অবলম্বন করে অপর কোনো কিছুর উৎপত্তি হয়, মানে যদি কোনো কিছুর উৎপত্তি হয়েছে নিশ্চয়ই তার পিছনে তার কোনো না কোনো একটা কারণ আছে, মানে কারণ ছাড়া কিন্তু কার্যের উৎপত্তি হতে পারে না। যদি কোনো কিছুর উৎপত্তি হয়েছে তো তার পিছনে তার একটা কারণও থাকবে। তাহলে এই যে প্রতীত্ব সমুৎপাদবাদ এই শব্দটা কোন নিয়মকে বোঝায়? কার্যকারণ নিয়মকে বোঝায়। বিষয়গুলো তোমরা ডাইরেক্ট মুখস্থ করে নিও না, গুলিয়ে ফেলবে। তোমরা বিষয়গুলো একটু একটু করে বুঝে নাও, তাহলে দেখবে অল্প পড়েই কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে, কারণ বিষয়গুলো মনে থাকবে তোমার অনেক লম্বা সময় পর্যন্ত, আর সেগুলোকে তোমাকে স্মরণ করতেও কিন্তু খুব সুবিধা হবে যদি তুমি বিষয়টাকে বুঝে নাও। যোগাচার মতবাদ হলো, উত্তর হবে বিজ্ঞানবাদ। দেখো যোগাচারদের কি বলা হয়? বিজ্ঞানবাদী বলা হয়। বাহ্য প্রত্যক্ষবাদী কারা? বাহ্য প্রত্যক্ষবাদ এই মতবাদটা হচ্ছে বৈভাষিকদের। ঠিক আছে, এরপর তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে বাহ্য অনুমেয়বাদী কারা। ঠিক আছে, বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ কি? দেখো 4টে অপশন রয়েছে, বিজ্ঞান, জাতি, অবিদ্যা নাকি জন্ম। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যাই হচ্ছে সকল দুঃখের মূল কারণ, মনে রাখবে। সেই জন্য দেখবে যে দ্বাদশ নিদানের যখন তোমরা কথাটা পাবে, যে দ্বাদশ নিদান রয়েছে, 12টা নিদানের কথা গৌতম বুদ্ধ যে বলেছেন দুঃখের কারণ নির্ণয় করতে গিয়ে, তার প্রথমেই অবিদ্যাকে রেখেছে। গৌতম বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা। সেই জন্যই তো দ্বাদশ নিদানে কি বলা হয়েছে? প্রথমেই অবিদ্যা, তারপর সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, এরকমভাবে শৃঙ্খলাটাকে বানানো হয়েছে। আর্য সত্য চতুষ্টয় মেনেছে কোন দর্শন সম্প্রদায়? খুবই সহজ উত্তর হবে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে মুক্তিকে। দেখো ভারতীয় যে বিভিন্ন দর্শন সম্প্রদায়গুলো রয়েছে সেই প্রত্যেক সম্প্রদায়ে দেখবে 4 ভাগ ছাড়া প্রতিটা সম্প্রদায় যে চরম লক্ষ্য সেটা হচ্ছে মোক্ষ বা মুক্তি। আর এই মোক্ষ বা মুক্তিকে বিভিন্ন দর্শনে বিভিন্ন নামে অভিহিত করা হয় বা ডাকা হয়। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? 4টে অপশন রয়েছে, এদের মধ্য থেকে উত্তর হবে গৌতম বুদ্ধ। মনে রাখবে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ, মহর্ষি গৌতম কিন্তু নয়। মহর্ষি গৌতম আলাদা একজন ব্যক্তি। মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, আর গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এমসিকিউগুলো এখানেই শেষ। এরপর তোমাদের পরীক্ষার জন্য যে সকল গুরুত্বপূর্ণ এসিকিউগুলো রয়েছে বৌদ্ধ দর্শন থেকে, সেগুলো তোমরা একবার দেখে নাও। তো শুরু করি। দেখো এসিকিউ। প্রথম প্রশ্ন, বৌদ্ধরা সতের কি লক্ষণ দিয়েছেন? দেখো বৌদ্ধ মতে অর্থক্রিয়াকারিত্বই হলো সৎ। যে অর্থক্রিয়াকারিত্ব এই কথাটার অর্থ হচ্ছে যা কার্য উৎপাদনের সামর্থ্যযুক্ত বা ক্ষমতাযুক্ত। যেমন ঘট, পট, এই সমস্ত কিছুই কি এদের কার্য উৎপাদন করার ক্ষমতা আছে, তাই এগুলো সবই হচ্ছে অর্থক্রিয়াকারিত্ব। আর যা অর্থক্রিয়াকারী তাই হচ্ছে সৎ বৌদ্ধ মতে। তাহলে বৌদ্ধদের মতে সতের লক্ষণ কি হবে?
অর্থক্রিয়াকারিত্বই সৎ। ঠিক আছে। বৌদ্ধমতে পঞ্চস্কন্দ কী কী? দেখো, বৌদ্ধমতে পঞ্চস্কন্দ হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। বৌদ্ধমতে প্রত্যেকটা জীব এই 5টি স্কন্দের সমাহার বা সমষ্টি। বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বস্তু স্বাতন্ত্র্যবাদী কারা? দেখো, বস্তু স্বাতন্ত্র্যবাদী হচ্ছেন সৌতান্ত্রিক আর বৈভাষিক। তাহলে বস্তু স্বাতন্ত্র্যবাদী কারা? যারা বাহ্য বস্তুর স্বতন্ত্রভাবে অস্তিত্ব স্বীকার করে তারা হচ্ছে বস্তু স্বাতন্ত্র্যবাদী, যেমন সৌতান্ত্রিক আর বৈভাষিক। এদের মতে বাহ্য বস্তুর স্বতন্ত্রভাবে অস্তিত্ব আছে, কিন্তু কেউ বলবেন আমরা সেই বাহ্য বস্তুগুলোকে অনুমানের দ্বারা জানতে পারি, আবার কেউ বলবেন আমরা বাহ্য বস্তুগুলোকে প্রত্যক্ষের দ্বারা জানতে পারি। বৌদ্ধ দর্শনের একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখো। দেখো, একটা ভাববাদী সম্প্রদায় হচ্ছে যোগাচার সম্প্রদায়। নেক্সট, বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য কয়টি মার্গের কথা উল্লেখ করেছেন? দেখো, বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য 8টি মার্গের কথা উল্লেখ করেছেন। সেই 8টি মার্গকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, আর এগুলোর উল্লেখ কোথায় রয়েছে? চতুর্থ আর্য সত্যে। ঠিক আছে। ত্রিপিটক কি? বৌদ্ধ দর্শনের আদি গ্রন্থ হলো ত্রিপিটক। এখানে এই যে ত্রিপিটক কথাটা রয়েছে, এই ত্রিপিটকের অন্তর্গত যে পিটক কথাটা রয়েছে এর অর্থ হচ্ছে পেটিকা। এর অর্থ হচ্ছে পেটিকা বা ঝুড়ি। ঠিক আছে। তো এই 3টে পেটিকার মধ্যে বা 3টে ঝুড়ির মধ্যে বৌদ্ধ দর্শনের যে মূল বাণীসমূহ, উপদেশসমূহ বা বক্তব্য সেগুলোকে একত্রিত করা হয়েছে। তাই এই 3টে পিটককে একত্রে কি বলা হয়? ত্রিপিটক বলা হয়। সেই 3টে পিটক কি কি? সেগুলো হচ্ছে সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। বৌদ্ধ দর্শনে শীল বলতে কি বোঝায়? বৌদ্ধদের আধ্যাত্মিক উত্তরণের পথ 3টি পর্বে বিভক্ত। সেই 3টি পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে শীল। শীল মানে কি? শীল মানে হচ্ছে সদাচরণ, মানে সৎ আচরণ। নেক্সট, সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়বাদী বলা হয় কেন? দেখো, সৌতান্ত্রিকদের মতে বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে, কিন্তু বাহ্য বস্তুকে আমরা সাক্ষাৎভাবে জানতে পারি না। তাহলে কিভাবে জানতে পারি? জানতে পারি অনুমানের মাধ্যমে, পরোক্ষভাবে। তাই সৌতান্ত্রিকদের এই মতকে কি বলা হয়? বাহ্য অনুমেয়বাদী বলা হয়, বা একসাথে বললে বাহ্যানুমেয়বাদী বলা হয়। বৌদ্ধমতে প্রতীত্ব সমুৎপাদবাদ কথাটার অর্থ কী? দেখো, প্রতীত্ব সমুৎপাদ শব্দের অন্তর্গত যে প্রতীত্ব কথাটা রয়েছে এর অর্থ হচ্ছে প্রাপ্তি হওয়া, আর সমুৎপাদ এর অর্থ হচ্ছে উদ্ভব বা উৎপত্তি হওয়া। তাহলে এর অর্থ কি হবে? টোটাল অর্থ যে কোনো কিছু প্রাপ্ত হয়ে বা অবলম্বন করে অপর কিছুর উদ্ভব হওয়া বা উৎপত্তি হওয়া। যখন কোনো কিছুকে অবলম্বন করে অন্য কোনো কিছুর উৎপত্তি হয় বা উদ্ভব হয়, তখন ওই যে প্রসেসটা তাকে কি বলা হয়? প্রতীত্ব সমুৎপাদবাদ বলা হয়। বৌদ্ধদের কোন আর্য সত্যে আমরা অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ পাই? চতুর্থ আর্য সত্যে, একটু আগেই বললাম। বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে শূন্যবাদী কাদের বলা হয়? শূন্যবাদী বলা হয় মাধ্যমিক সম্প্রদায়কে। নেক্সট, যোগাচার দর্শনকে কি বলা হয়? বিজ্ঞানবাদী বলা হয়। কেন বলা হয়? কারণ এই যে বিজ্ঞান কথাটা রয়েছে এর অর্থ হচ্ছে চেতনা, আর যোগাচারদের মতে এই বিজ্ঞান বা চেতনাই একমাত্র অস্তিত্বশীল, তাই যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী বলা হয়। ক্লাসটি শেষ করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা সাজেশন তো অনেক জায়গা থেকেই পেয়ে যাবে, কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা এই ফিলসফি বা দর্শন বিষয়টাকে ঠিক যতটা ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে, ততটা কিন্তু অন্যান্য জায়গা থেকে তোমরা পাবে না। কাজেই তোমার যদি ভিডিওটিকে ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য।